নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। ঘণ্টাখানেক বাংলার কথা আপনারা সোম থেকে শুক্রবার সপ্তাহে প্রতিদিন দেখেন এবং এই অনুষ্ঠানে আমরা যা যা ঘটনা বলুন, খবর বলুন, আপনাদের জানাবার এবং জানবার দরকার হয়, আলোচনা দরকার হয়, বিশ্লেষণ দরকার হয়, আমরা আপনাদের সামনে কিন্তু তুলে ধরি। আজকের পর্ব বিশেষভাবে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৯ তারিখ অর্থাৎ অগাস্ট মাসের ৯ তারিখেই স্মরণ সভায়, অভয়া স্মরণ সভায় কিন্তু দাঁড়িয়ে বলেছিলেন যে, এই যে অভয়ার যে বিচার, যেটা অধরা ছিল, তার মা, তার বাবা, গোটা রাজ্য ভোটের আগে কিন্তু রাস্তায় নেমেছিল একটা কথা বলে, "উই ওয়ান্ট জাস্টিস।" এবং সেইখানে প্রাক্তন পানিহাটির এমএলএ, তৃণমূল কংগ্রেসের এমএলএ নির্মল ঘোষ এবং তার সঙ্গে সেখানকার এক্স কাউন্সিলর সঞ্জীব মুখার্জি এবং সোমনাথ দে, তাদের নামে স্পেসিফিক ভাবে বলেছিলেন যে নতুন করে কিন্তু এফআইআর এবং এ তদন্ত শুরু হবে। ৯ তারিখ বলেছিলেন, আজকে ১৪ তারিখ। তার মধ্যে কিন্তু অ্যাকশন শুরু। আমরা আপনাদের সামনে অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী সেদিনকে এক্স্যাক্টলি কি বলেছিলেন সেটা দেখাবো এবং তারপর আজকে মুখ্যমন্ত্রী নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জির অ্যারেস্ট হওয়ার পর কি বলেছেন। ব্যাক টু ব্যাক দেখুন। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে। এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই তিনজন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। আমার যা করার আছে করব। অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। তিনজনের নাম আমি বলিনি, ভিডিও বলেছিল। ভিডিও কথা বলে, যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন। এবং একটা রাজ্য পুলিশের, দেখুন, আমি সেদিন পরিষ্কারভাবে বলেছি, তিনজন আইপিএসকে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা এবং সিবিআই ইডিকে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। আর একটা জায়গায় সুযোগ ছিল রাজ্য পুলিশের, সেটা হচ্ছে ক্রিমেশন স্ক্যাম। সেখানে আমাদের নির্দেশ, আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং তিনজনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে, যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক, এটা আমি চাইব। দেখুন, আমরা কিন্তু ৯ তারিখ মুখ্যমন্ত্রী স্মরণ সভায় কি বলেছিলেন সেটা শোনালাম এবং আজকে কিন্তু মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনাদের সামনে শোনালাম। পরিষ্কার বলেছিলেন, প্লিজ স্টার্ট নিউ কেস এবং টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছে, সঞ্জীব মুখার্জি গ্রেপ্তার হয়েছে। আমরা এই নিয়ে থাকবো এবং তার সঙ্গে জনরোষ কাকে বলে, মানুষ কতটা বিরক্ত এই পানিহাটির প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়কের ওপর যখন তাকে কোর্টে প্রডিউস করা হচ্ছিল, তার উপর যা যা হয়েছে সব ছবি আমরা আপনাদেরকে দেখাবো। দেখুন, আজকে যখন কোর্টে প্রডিউস করা হচ্ছে, তাকে জনরোষ কাকে বলে, ডিম থেকে, জুতো থেকে, লাঠি থেকে, চট থেকে, কিল থেকে, ঘুষি থেকে কিচ্ছু বাকি নেই, কিচ্ছু বাকি নেই। দেখুন, আমরা সার্কেল করে দেখাচ্ছি আপনাদেরকে জনরোষ কাকে বলে, মানুষ কতটা বিরক্ত ছিল। এবং এই অভয়া নিয়ে, অর্থাৎ ভোটের আগে 2026-এ ভোটের আগে কিন্তু একটা সব থেকে বড় ইস্যু ছিল। আমরা এটা নিয়ে ডিটেল আলোচনা করব এবং আজকের পর্ব যেটা বললাম আপনাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আজকে আমাদের এই পর্বে আমাদের প্যানেলে আজ কারা কারা আছেন। তার আগে আপনারা যে ছবি দেখছেন, কোর্ট প্রোডাকশনের সময় আজ সন্দীপ মুখার্জি, এক্স কাউন্সিলর, এবং নির্মল ঘোষ,
দেখুন জুতোর মালা কিন্তু পরানো হয়েছে। জুতোর মালা, জনরোষ, মানুষজন এতটাই ক্ষিপ্ত এবং মুখ্যমন্ত্রী বলার পর ইনস্ট্যান্ট অ্যাকশন, এবং তারপর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কোর্ট প্রোডাকশনের সময় দেখুন সঞ্জীব মুখার্জি, যাকে আমরা সার্কেল করে দেখাচ্ছি, তার উপর দেখুন সবকিছু, কিল, চড়, থাপ্পড়, জুতো সবকিছু বাকি নেই। আর ডিম তো আছেই, ডিম থেরাপি তো আছেই, এবং তার সাথে নির্মল ঘোষ একটু আগে আপনারা দেখলেন। আমরা আলোচনায় ঢুকবো, তার আগে আমরা আপনাদের সঙ্গে আজকের প্যানেলে কারা কারা আছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে আজকের পর্বে আছেন আরজি করের চিকিৎসক ডক্টর তাপস প্রামাণিক। আমাদের সঙ্গে আজকের প্যানেলে আছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য, এবং আমাদের সঙ্গে আছেন সমাজকর্মী এবং আরজি কর মুভমেন্টের অন্যতম প্রতিবাদী মুখ নাজিয়া রহমান। আপনাদের তিনজনকেই আমাদের আজকের অনুষ্ঠানে, আজকের পর্বে স্বাগত। আমি প্রথমেই অরিন্দম স্যার আপনাকে শুরু করব। যে ছবি আমরা দেখলাম, জনরোষের ছবি দেখলাম, আমার প্রথম প্রশ্ন বাংলার মানুষ জানতে চান যে মুখ্যমন্ত্রী 9 তারিখ বললেন স্পেসিফিকভাবে তিনজনের নাম, নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি, সোমনাথ দে। আজকে 14 তারিখ, গতকাল থেকে কিন্তু অ্যাকশন। এতদিন অ্যাকশন হলো না, মুখ্যমন্ত্রী বলার পর ইনস্ট্যান্ট 3 দিনের মধ্যে অ্যাকশন, তারপরেই জনরোষ। স্যার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা জানি 6/8/1945 হিরোশিমা, 9/8/1945 নাগাসাকি। 9/8/2024 কিন্তু আরেক নাগাসাকি আমরা দেখেছি, সেটা আরজি কর। সারা বিশ্ব কিন্তু কেঁপে গেছে। বিশ্ব এই কথাটা বললাম, আপনি দেখে নেবেন যে বাঙালি সম্প্রদায় যারা আছে, হিন্দু মুসলিম যত জায়গায় আছে, সব জায়গায়, এবং ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে শুরু করে লন্ডন থেকে সমস্ত জায়গায় কিন্তু এটা প্রতিবাদের ঢেউ। উই ওয়ান্ট জাস্টিস, নট অনলি দিস, উই শ্যাল ওভারকাম বলে একটা গান স্টার্ট হয়েছিল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের মিস্টার শুভেন্দু অধিকারী, উনি যে কাজগুলো করছেন, আজকে আর 3 মাস এখনো বোধহয় হয়নি, সেগুলো আমি বলতে পারি যে এটা কিন্তু রাজধর্ম পালন করছেন। কেন আজকে কথা বলছি? উনি বলছেন যে এটা লিমিটেশন, ঠিকই বলেছেন। আরজি কর ইস্যুতে যে ঘটনাটা ঘটেছিল সেটা আপনি জানেন, আবার রিওপেন হয়েছে, সিবিআই করছে, হাইকোর্টে ডাইরেকশন আছে, নানা রকম। কিন্তু অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেন অফ দ্য ফাদার অফ দ্য ডিসিজড, উনি যে শেখর বাবু যে কমপ্লেনটা করেছিলেন, সিরিয়াস কমপ্লেন। কিন্তু আমি মনে করে থাকি যে সত্যি তো, দর্শকবৃন্দ আপনারা যারা শুনছেন, আপনারা শুনে নিন যে এই তৃণমূল কংগ্রেস যদি আজকে এই গভর্নমেন্টে আবার ফার্দার আসতো, তাহলে কিন্তু আমরা এই জাস্টিসগুলো পেতাম না। শুধু তাই নয়, আরো একটা শুনে নিন যে আমাদের দেশে 15ই আগস্ট হচ্ছে গিয়ে স্বাধীনতা দিবস, তা নয়। 14ই আগস্ট কিন্তু স্বাধীনতা দিবস পাকিস্তান যেমন শুরু করেছে, এখানে হতো তাই। আপনারা হয়তো আমাকে অনেক গালিগালাজ দেবেন। আপনারা মনে করে দেখুন যে ইলেকশনের সময় মিস্টার অমিত শাহ কেন আজকে 15 দিন ছিল বসে। একটা বিরাট কনস্পিরেসি হয়েছিল। যদি দিস ইজ নট দ্য সাবজেক্ট ম্যাটার, কিন্তু আমি বলছি এই কারণেই যে আজকে যদি এই মুখ্যমন্ত্রী না থাকতেন, অভয় কেন আজকে কাকদ্বীপের যে ছেলেটা বাবাকে মারা গেছে, আজকে দিব্যেন্দু বিশ্বাস বলে যে আজকে অশোকনগরে যে খুন হয়েছে, আজকে তামান্নার মা যে আজকে কান্না করছিল, পিলার টু পোস্ট টু পিলার চিৎকার করছিল, এই বিচারগুলোকে পেত। আজকে শুভেন্দু বাবু যে চিন্তা ভাবনা নিয়েছেন, কোথায়? কাকদ্বীপের সেই ছেলেরা তো সিপিএম করে, তমান্না তো আজকে মুসলিম, কিন্তু আজকে কেন করেছেন? রাজধর্ম পালন করেছেন। এবার আপনাদের বলি, এই যে কেসটা হয়েছে, এই নির্মল ঘোষ সম্পর্কে আপনি যদি জানেন, আমি যেহেতু এটা নিয়ে একটু খোঁজ খবর করছি, আই এম গ্রেটফুল টু ডক্টর তাপস প্রামাণিক, যে আমি আরজি করে গেছি, অনেক কিছু আমাকে বলেছে। কিন্তু আমার দিক থেকে আমি বলছি, এই যে নির্মল ঘোষ, এ হচ্ছে একদম ক্রিমিনাল। ওই শুড বি ডিক্লেয়ার্ড দ্য ক্রিমিনাল। ও হচ্ছে ক্রিমিনাল। কেন আমি বলছি? আপনারা এই কথাটা বলছেন, আপনি জানেন একটি ছেলে, গরিব ছেলে, সে 1 কোটি টাকা লটারি পেয়েছে, বাড়িতে ডেকে নিয়ে পর্যন্ত তার থেকে ছিনতাই করে নিয়েছে ওর ছেলে। একদম ভাবতে পারছেন? একটা এমএলএ, একটা জনপ্রতিনিধি, মুখ্যমন্ত্রী তাকে প্রতিনিধি করেছে, সে লটারি পেয়ে গিয়েছে, কিভাবে কি করতে হয়, নিয়ম হচ্ছে গিয়ে লটারি পেলে ও পিছনে একটা সই করে ডায়েরি করতে হয়, আমাদের এগুলো করতে হয়, আর সে ওটা কেড়ে নিয়েছে। এই ক্রিমিনাল আজকে যখন এই কাজটা করেছে, কেন? এক্স মুখ্যমন্ত্রী এত খুশি যে তার ছেলেকে এমএলএ করে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, দিস অ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, আমার যদি আজকে মেয়ের মৃত্যু হতো, আমি শ্মশানে যাব, আমি টাকা জমা দেব, আমি একটা ফরওয়ার্ডিং, একটা সই করতে হয়, আপনি আমাকে বলুন তো
যে দর্শকবৃন্দ, আমি আপনাদের একটা প্রশ্ন শুধু জিজ্ঞাসা করি, আজকে অভয়া আজকে কি হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছিল বলে আজকে তার এই পরিণতি? আজকে অভয়া খাতুন যদি হতো তাহলে হিম্মত ছিল আজকে এই সরকারের এই কাজ করার। ছিনিয়ে নিয়ে যাচ্ছে ডেড বডি। আজকে আপনারা বলছেন যে নির্মল ঘোষ, সন্দীপ মুখার্জি এবং সোমনাথ দে, এই তিনজন মিলে আজকে অভয়ার বাড়িতে গার্ড করে রেখেছিল শত শত ছেলে মিলে নিয়ে, যাতে ও বেরোতে না পারে। আরেকটা বলছি আপনাদের, ইন্দ্রাণী মুখার্জি বলে যে ডিসি সেন্ট্রাল ছিলেন, আপনি যদি শুনে থাকুন সাসপেন্ড হয়েছেন, শুনে নিন। আপনি ওখান থেকে চলে গেছেন পানিহাটি শ্মশান ঘাটে, আজকে শত শত পুলিশ দিয়ে গার্ড করছেন যাতে আজকে অভয়ার মা ওখানে যেতে না পারে, প্রতিবাদ না করতে পারে। কিন্তু অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট 13 তারিখে যখন আজকে আরজি করে যাতে আজকে তথ্য যাতে নষ্ট না করতে পারে তার জন্য গার্ড, 14 তারিখে শত শত ঢুকে গেল, আপনি ধ্যানে বসে গেছেন। আপনি একটা ডিসি, আপনি অশোক স্তম্ভ লাগিয়েছেন। আপনার লজ্জা হওয়া উচিত, আপনি আইপিএস এর কলঙ্ক। আমি আপনাদের আজকে বলে দিচ্ছি যে ঘটনাটা ঘটেছে, যেভাবে নাকি আজকে শ্মশান ঘাটে নিয়ে গেছে। স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি। যে ছবি আপনি যেটা বলছিলেন দর্শকদের সামনে, আপনারা দেখুন, আমরা যে ছবি দেখাচ্ছি, নির্মল ঘোষ শ্মশানে দাঁড়িয়ে আছে, অভয়ার বডি যাচ্ছে। আমি আবার রিপিট করছি, আপনারা দেখুন, যদিও আগে দেখেছেন, আমরা কিন্তু সার্কেল করে দেখাচ্ছি, দেখুন দাঁড়িয়ে আছে অভয়ার বডি। মানে যত তাড়াতাড়ি সম্ভব ক্রিমেট করতে হবে স্যার। দেখুন আপনাকে বলে দিই যে এই যে সোমনাথ দে, হু ইজ সোমনাথ দে? একটা কাউন্সিলর, মুখ্যমন্ত্রীর এক্স মুখ্যমন্ত্রীর ডাইরেকশনে সব কাজ করেছে বলে তাকে চেয়ারম্যান করে দিয়েছে। আপনি ভাবুন। আমি আপনাকে একটা শেষ করছি, আমাদের যখন তদন্ত করি তখন যদি তদন্তে ভুল থাকে এসপি ফোন করলে না ভয় পেয়ে যাই, আমাদের মধ্যে ফল্ট হয়েছে। একটা মুখ্যমন্ত্রী কি বলছে, কোট আনকোট বলছি, শুনে নিন। আমার সাথে 100 বার কথা হয়েছে, আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনের রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে আমি পুলিশ স্কট করে ডেড বডি নিয়ে গেছে। আমি মুখ্যমন্ত্রীকে দায়ী করবো না, উনি তো পুলিশ মন্ত্রী। তাহলে উনি কি ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে আজকে তাড়াতাড়ি ডেড বডিটা পোড়ানো হোক? উনি কি ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে আজকে বাড়ি থেকে যেতে অভয়ার মা বাবা বেরোতে না পারা হোক? আজকে কি উনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে টাকা যেন জমা দিতে না হোক? আজকে যদি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল দেন চিফ মিনিস্টার, আমি কোট আনকোট বলছি, উনি সারা রাত জাগবে কিসের জন্য? আজকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে ডেড বডিটা যেন তার ঠিক মতো মেনটেনিং অল ফর্মালিটিস। কেন? কারণটা হচ্ছে গিয়ে যে ওইখানে আজকে আপনাদের একটা বম বাস্ট করাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে যে রত্না দেবনাথ যখন এমএলএ হয়ে গেল, তারপরে কিন্তু বেচারা বলতে বাধ্য হয়েছে, বলতে পেরেছিল যে ওই ঘটনায় কিন্তু যে ঘটনা সেটা হচ্ছে গিয়ে কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জি যুক্ত। একদম। এবং সেই কারণেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তার পরিবারের লোককে বাঁচাবার জন্য এই কাণ্ড করেছে। তাকে বাঁচাবার জন্য আজকে সন্দীপ ঘোষ নয়, আজকে অভিজ্ঞ নয়, বিরপক্ষ নয়, তার সন্তান, তার কার্তিক ওনার ভাই, তার ছেলেকে বাঁচাবার জন্য আজকে যত কাণ্ড সমস্ত করে বসেছে। এটা সাধারণ মানুষের মুখে আপনি বন্ধ করতে পারবেন? এই যে আপনি এখানে আপনার গাড়ি করে আমাদের পাঠালেন, চা খেতে গেলাম, একটা দোকানদার পর্যন্ত বলছে, চাওয়ালা বলছে, রিক্সাওয়ালা বলছে, ভ্যান্ডারে যারা তারা বলছে, তারা আজকে 12 তারিখে আমাকে বলছে ভ্যান্ডারে যে স্যার আলোচনা করছে, তারা আলোচনা করছে যে আমরা গ্রামে থাকি, আমরা কাঁচা মাল নিয়ে আজকে শিয়ালদাতে কোলে মার্কেটে দেই, কিন্তু আমরা রাজনীতিটা ভালো বুঝি। আচ্ছা বলতো ভাই, যে 12 তারিখে 12ই আগস্টে শেষ করছি ভ্যান্ডারে, আজকে ক্যানিং লোকালে বলছে, আমি লিখে রেখেছি, ওটা তার নাম লিখে রেখেছি, যে আমরা রাজনীতি বুঝি। আমাদের দেশে কত আত্মহত্যা করেছে, মেয়েরা সুইসাইড করেছে বিষ খেয়ে, গলায় দড়ি দিয়ে। ডাক্তার কখনো ল্যাংটা হয়ে আজকে সুইসাইড করে? একটা গ্রামের একটা মানুষ, একটা অসহায় অশিক্ষিত মানুষ আপনাদের চোখে, তা সে ধরতে পারছে, আমার ক্যালকাটা পুলিশ জানতে পারলো না যে এটা হচ্ছে কি আজকে আত্মহত্যা নয়। আপনি শেষ করছি একটা কথা বলে, এই যে নির্মল ঘোষ, সন্দীপ মুখার্জি, সোমনাথ মুখার্জি যখন নাকি আজকে ডেড বডিটা পুড়িয়ে দিল ভাই, আজকে রাত 11:30টার পরে আজকে কিন্তু খুনের কেসটা স্টার্ট হয়েছে। হোয়াট ইজ দিস? এইটাই কি আজকে অদ্ভুতজনক? সকালবেলা আজকে ঘটনা 1:30টার সময় আজকে ইউডি কেস করে চিৎকার করছে, ইউডি কেস হয়েছে, ইউডি কেস হয়েছে। কেন? আমি কেন মার্ডার কেস স্টার্ট করবো না? আমার প্রশ্ন হচ্ছে যে দেন এক্স চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, পরবর্তীকালে আমি আরো বলে দেবো যে আজকে সাধারণ মানুষ শেষ করছি ভাই একটা কথা বলে,
2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা জানিয়ে বলেছে আমি আপনার সাথে অনেক ডিউটি করেছি, আমি আপনাকে মানবিক দিক থেকে অনেক রেসপেক্ট করি ম্যাডাম, কিন্তু আপনি যখন 2011 পরে ঘরে ঘরে আজকে যখন সন্তান কন্যা জন্মগ্রহণ করছিল, ভূমিষ্ঠ হচ্ছিল, বহু মানুষ মমতা নাম রেখেছিল। আর আরজিকর ইস্যুর পরে যে সমস্ত ভূমিষ্ঠ হয়েছে তারা কিন্তু আর মমতা রাখছে না, ওই বেশ। মমতা নামের মধ্যে কিন্তু প্রেতাত্মা দেখতে পাচ্ছে, প্রেতাত্মা। বেশ, যার জন্যই আমি আপনাদের বলছি এই ঘটনাটা যেটা করেছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আজকে মার্ডার কেসটাকে সাপ্রেস করে ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স, ক্রিমিনাল কনস্পিরেসি এবং অ্যাবেটমেন্টের চার্জ ছাড়া আজকে আমি বলবো আপনাদের এই অনুষ্ঠানে যে যাদের অ্যারেস্ট করা হয়েছে শুধু অ্যারেস্ট নয়, যেটা আজকে ট্রায়াল করে আজকে কিন্তু ওটাকে কনভিকশন করাবার ব্যবস্থা করতে হয়। বেশ। এবং কাস্টডি ট্রায়াল করিয়ে আজকে কনভিকশন না করাতে পারলে তাহলে কিন্তু যে সমস্ত অফিসার তদন্ত করছেন, স্টেট গভর্নমেন্ট তদন্ত করছেন, তাহলে কিন্তু তাদের একটা বিরাট সমালোচনার বেশ, সম্মুখীন হতে আমি হবে। আবার আসবো আপনার কাছে স্যার। তাপসদা, আপনার ক্ষেত্রে আমার প্রথম প্রশ্ন থাকবে যে এখনো পর্যন্ত কিন্তু প্রম্পট অ্যাকশন, আপনার রিঅ্যাকশন নেব। এই অ্যাকশনের আপনার রিঅ্যাকশন? দেখুন ৯ তারিখে যখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ডিক্লেয়ার করলেন, আমি তখন সামনেই বসেছিলাম। তো করার পরে যেটা দেখতে পেলাম যে খুব তাড়াতাড়ি তখন তো কলকাতা পুলিশের একটা রূপ দেখেছিলাম এবং এখন একটা রূপ দেখলাম। তো আজকের এই যে এখন যখন আমরা শো করছি, আজকের এই দিনটার কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে। আজকে যে টাইমটা হয়েছে, এই রাত 11টার সময় আমি যতদূর ইতিহাসে পড়েছি, কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনে ঠিক। মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল, বিভিন্ন বইয়ে আমি যেটুকু পেয়েছি, আর আমি সেটা চোখে দেখেছিলাম 14ই আগস্ট রাতে 2024-এ। Right. কারণ আমি আরজি করের খুব কাছেই থাকি। সেখান থেকে আমি যখন বেরোলাম, আমি আমার কয়েকজন জুনিয়র আমার রুম থেকে, আমি শুধু রাস্তার এপার ওপারে শুধু মানুষের মাথায় বাংলা দেখতে কোনো পাচ্ছি। কিছু দেখেনি সেই মানে ছবি? এটা আমি অদ্ভুতভাবে, এবং আরজি একদম। করের সামনে শ্যামবাজার থেকে আপনি বেলগাছিয়া, ওখানে শুধু মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এবং বিশ্বাস করুন যে সেই দিনের আমি সাক্ষী, যখন আমি হেঁটে হেঁটে আরজি করে ঢুকছি, কারণ আমার তখন একটা পায়ে অসুবিধা ছিল, আমারই ওই যে জায়গায় ভাঙচুরটা ওরা শুরুটা করলো, এমার্জেন্সিতে আমার যারা জুনিয়র ছিল তারা সবাই ওখানে দাঁড়িয়ে আরও যারা ছিল তাদের সাথে কথাবার্তা শুরু করেছে। আমি তখন হেঁটে যাচ্ছি এবং যেতে যেতে আমি ভেবেছি আমি আমার ওখানে যে রুম আছে সেখানে গিয়ে আমি বসে পড়বো, কারণ আমার তখন রিহ্যাবিলিটেশন চলছিল। আচমকা আমি যখন ঢুকতে যাচ্ছি তখন এই মানে আক্রমণটা শুরু হলো। Right. কিন্তু আমি তখনও মানে আমি এখন এটা বলতে কোনো দ্বিধা নেই, আমি কিন্তু যখন ঢুকেছি ওই ক্রিমিনালগুলো কিন্তু ওই টাইমে ঢুকেছে, কিন্তু কখনো কারো হাতে কিন্তু আমি লাঠি দেখিনি। বেশ, এই লাঠিগুলো কোথা থেকে ছিল এই প্রশ্ন আমি বারবার তুলেছি। বেশ। হঠাৎ করে তারা যে সময় ঢুকলো, এবং বলতে নেই, দেখুন আমাকে অনেকে বলে যে আমি যেহেতু সিপিআইএমদের অনেক ক্রিটিসাইজ করি, ওই পাশে একটা ডিওয়াইফাই এর সম্বন্ধে মিছিল হচ্ছিল, হুম, হুম। তারা এই কাজ করেছে বলে আগের গভর্নমেন্ট চালালো। আমি একদম বলছি আমি সিপিআইএম এর অনেক সমালোচক হতে পারি, কিন্তু সিপিএম ওই কাজ করেনি বা সিপিএম এর সমর্থকরা কাজ করেন। ওরা দেখছে একটা বিরাট লার্জ মব আরজি করে, তখন ওই এদের তো একটা অভ্যাস আছে, যেমন হচ্ছে ওই রাহুলের মৃত্যুর পরে সেই চিৎকার চেঁচামেচি করতে চলে আছে, ওরা ওই টাইমে ঢুকে পড়েছে। হ্যাঁ, ঢুকে পড়ে ওরা দোষটা নিয়েছে, কিন্তু আলটিমেটলি যে ক্রিমিনালগুলো ছিল সেই ক্রিমিনালগুলো কিন্তু ঢোকা শুরু করলো, এবং ঢুকে আমি জানি না কোথার থেকে লাঠি পেলো, সেই লাঠি দিয়ে কিন্তু আমার মাথার উপরেও একটা বাড়ি দিয়েছিল। আমি সরে গেছিলাম বলে তাই, তখন ক্যামেরাম্যান আক্রান্ত হয়েছিল এবং প্রচুর লোক, এবং আমার চোখের সামনে দেখা পেশেন্ট পার্টি পর্যন্ত মার খেয়েছিল। তাদের আমরা রেস্কিউ করে নিয়ে গিয়ে আমাদের হোস্টেলে, মেন বয়েজ হোস্টেল যেখানে বয়েজ হোস্টেল, সেখানে কিন্তু আমরা ফিমেল পার্সনদেরকেও কিন্তু রেখেছি। এবং সেই দিনের কথা মনে আছে, মানে আমাদের জুনিয়ররা আতঙ্কে আছে ভাবতে পারবেন না। আমরা তখন বিভিন্ন জনকে, ইনক্লুডিং সেই দিন রাতে চিফ জাস্টিস, এদেরকে তখন আমরা মেল করা শুরু করেছি যে আমাদের এখানকার পশ্চিমবঙ্গের যে প্রশাসন, সেই প্রশাসনের কোনো জায়গায়, কোনো লালবাজার বলুন বা অন্যান্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস বলুন, কোথাও কোনো ফোন কেউ তুলছে না, ফোনটা বেজেই যাচ্ছে বা কারো ফোন আনরিচেবল। আমি একা করছি না, আমার যত জুনিয়র সিনিয়র যারা ছিল তারা কাউকে পারছে না। মানে বেশ। সেই অসহায়তা আমার কিন্তু খুব ভালোভাবে মনে আছে। সেই দিনটা কিন্তু আজকে, যে দিনটা হচ্ছে আজকে রাত জাগো অভিযান বলে আবার হচ্ছে মাননীয় আরেকজন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি এটা ডেকেছেন। তো আজকে হয়তো বিভিন্ন কর্মসূচি হবেও। বেশ। কিন্তু এই যে আজকে যে যারা অ্যারেস্ট হয়েছে তিনজন, এই মানে সরি দুজন অ্যারেস্ট হয়েছে, আর একজন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আজকে বললেন হয়তো যে surrender করতে আজকে হবে আমি কিংবা একজন তাকে খুঁজে বার করবেই। ভারতবর্ষের সংবিধানকে আমিও মানি, কিন্তু বিশ্বাস করুন এই যে ডিম ছুটছে, কাদা ছুটছে, এগুলো হয়তো সংবিধান বিরোধী,
কিন্তু আমাদের কিছু কিছু সময় মানুষের আবেগকেও বুঝতে হবে। এগুলো খুবই আজকে রাতে এই বহিঃপ্রকাশ এই ব্যবস্থা। না এটা আমার একদম খারাপ লাগছে না, বিশ্বাস করুন আমি কোনো জায়গায় এই ধরনের কথা বলি না, বেশ, কিন্তু আমরা আজকের নাজিয়ার দিনে কাছে আমি আসবো। ফার্স্ট টাইম বলছি, যেটা আপনি অসাংবিধানিক ভাবতে পারেন, কিন্তু আমার মনে একটুও কষ্ট নেই। কারণ এই যে পানিহাটির এই সেলিব্রিটি ডোম সেদিন যে কাজটা করেছিল, তার জন্য এই ডিম ছোড়াটা অত্যন্ত কম। আপনি যদি এরকম একটা মেয়ের বডি, এইগুলো স্যার বললেন না যে যদি আপনি ওই যে অভয়া খাতুন হতো নিয়ে যেতে পারতো কি, আজ একদম, হয়তো আপনি একদম, আমি সাম্প্রদায়িক ঠিক বলবেন, কিন্তু সত্যি কথা বলছেন রিচুয়ালসটাও করতে দেয়নি একদম। এই পানিহাটির এই সেলিব্রিটি ডোম। একে তো বলবো যে ও যখন জেলে যাবে, আমি একজন এমার্জেন্সি ডক্টর হিসেবে বলছি, আমার কাছে প্রচুর এই পুলিশ আর কি ওই ডেড বডি যখন নিয়ে আসে তখন দেখেছি ডোমের ক্রাইসিস থাকে। এনাকে জন্য অন্তত এই বাকি টাইমটা ডোমের কাজটা দিয়ে দেওয়া হয়, বেশ। তাহলে হসপিটালে এই বডিগুলো নিয়ে আসার কাজ করবে। বেশ, বাইরে আমি আর আমি একে আমি কোনো আমি আবার কাজ আসবো। দেয় আমি আমি আপনার কাছে আসবো। তার আগে আমরা ডক্টর অর্ক চৌধুরী আইনজীবী কি বলেছেন শুনুন। ফলস কেসে আপনি অ্যারেস্ট হতে পারেন, আমিও অ্যারেস্ট হতে পারি, বিকজ যে কেসগুলো দেওয়া হয়েছে কেসগুলো কোনোটারই বেস নেই, কোনো বেসলেস কেস, প্রত্যেকটা কেস বেসলেস। যে কটা দেখুন, বলছেন প্রত্যেকটা কেস কিন্তু বেসলেস, তাপসদা কিভাবে ইভালুয়েট করবেন? এটা মানে আমি জানি না, আমি মানে এটাও বললে হয়তো আইনজীবীদের খারাপ লাগতে পারে। সঞ্জয় রায়ের মতো ক্রিমিনাল যদি আইনজীবী না মানে পাই না, আবার এই ধরনের এই মানে পানিহাটির এই বিখ্যাত মানে সেলিব্রিটি ডোম সে কি করে আইনজীবী পায় আমি জানি না। বেসলেস 1 কোটি টাকা লটারি, স্যার বললেন না, শুধু 1 কোটি টাকা লটারি একটা তীর্থঙ্কর গরিব পর্যন্ত তার জন্য মানুষকে arrest করা জান হয়েছে ঠেকিয়ে তার থেকে তুলে নেওয়া হয়েছে। আর আপনি বেসলেস কেস বলছেন, আপনাকে কে দায়িত্ব দিয়েছিল যে একজনের মেয়ে মারা গেছে, তিনি ডিসাইড করবেন যে তার মেয়ে রিচুয়ালস কখন কমপ্লিট হবে? এবং আমাদের দিকে আমি বলছি, আমি একজন হিন্দু হিসাবে বলছি যে অনেক সময় রাতের বেলা তার বডি দাহ করা হয় না, হয়তো দেখা যাচ্ছে রাতে রেখে আত্মীয় স্বজন আসলো, পরের দিন সকালবেলা গিয়ে সেই দাহ কার্য করা হলো। এবং যেখানে রিপোস্টমর্টমের কথা বলছেন, এই নির্মল ঘোষ সোমনাথ দেখে কে দায়িত্ব দিয়েছিল? কে দায়িত্ব দিয়েছিল যে ওকে এই বডিটা নিয়ে গিয়ে 3 নম্বরের লিস্টে নাম ছিল সেটাকে 1 নম্বরে গিয়ে করে দিল? এই ধরনের ক্রিমিনাল। আর ওর এগেইনস্টে যা কেস আছে একটা নয়, তোলাবাজির কেস বহু কেস রয়েছে। মিনিমাম আমি এখনো পর্যন্ত, যেহেতু তদন্ত চলছে তাই কিছু কিছু ইনফরমেশন আমার জানা আছে বলে আমি মিডিয়ার সামনে বলবো না, 8 থেকে 9টা কেস অলরেডি আমি জানি রেজিস্টার্ড হয়ে রয়েছে। যে কেসগুলো এর সাথে ট্যাগ হলে আমি বলছি নির্মল ঘোষ কোনোদিন জেল থেকে বেরোবে না। এই যে ইনি বলছেন না বেসলেস কেস, কোনো বেসলেস ওর এগেইনস্টে প্রচুর কেস, পানিহাটিটাকে ডুবিয়েছে। আজকে আমি প্রথম যখন পানিহাটি যাই, মানুষের পরও কি করে বেসলেস কেস হয়? আপনি- এটা বিরাট আপনি প্রশ্ন চিহ্ন। এটা তো হচ্ছে মানে প্রতিক্রিয়া কি মানে একদম একদম একদম। আজকে এই যে ডিজে বাজানোটা কি এটা কি বিজেপির কোনো নেতা বলেছিল? কে বলেছিল? ওনার দলের নেতা অভিষেক ব্যানার্জি 4 তারিখের পরে ডিজে বাজবে। আজকে ডিজে বাজছে কোথায়? এনআইএ কোয়ার্টারের বাইরে মাস্টার বলে শওকত মোল্লাকে নিয়ে। সেই ডিজে আজকে বাজলো কোথায়? নির্মল ঘোষের। শুনুন, আমরা 2 বছর ওয়েট করেছি এই অভয় কেসের পরে কবে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সন্দীপ মুখার্জি অ্যারেস্ট হবে। এবং কালকে 2 জন হয়েছে, আর একটা উইকেট বাকি আছে, এটাও অ্যারেস্ট হবে। এবং এই নির্মল ঘোষ আমি আপনাকে বলছি লাইফ লং জেল থেকে বেরোতে পারবে না। ওর বাড়িতে অলরেডি ছেলে ঢুকেছে, ওর ছেলে বাবা সারা জীবন ওই জেলেই থাকতে হবে। এবং ওরা এই যে ক্রিমেশন স্ক্যাম, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, হ্যাঁ একমাত্র প্রভিশন ক্রিমেশন স্কিমটাই পুলিশের হাতে আছে, বাকি কেসটা সিবিআই এর হাতে। এবং আমি এটা মনে করি যে সিবিআই হয়তো এরপরে তাকে এরপরে ট্যাগ করবে, এবং ট্যাগ করলে একটা নামই বেরোবে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি এবং তার ভাইপো, যার কারণে এই কেসটা ধামাচাপা দিয়েছে, বিশ্বাস করুন এটা বেরোবেই, এটাকে কেউ আটকাতে পারবে না। যতগুলো এভিডেন্স আছে সেই এভিডেন্সগুলোর ভিত্তিতে যদি এরা ভেবে নেয় যে আমাদের কিছু হবে না, এটা ভুল ধারণা। 10 সাল হোক 20 সাল বাদে হোক ক্রিমিনালগুলোকে বের কিন্তু হবেই। আর এই যে বেসলেস কথা বলছেন, বেসলেস নয়, আরে সবাই দেখতে পাচ্ছে, আর এটা গোটা বিশ্ব তাকিয়ে আছে। আজকে বলছেন যে এই যে মুভমেন্টটা, আজকে এই যে 14ই আগস্ট রাতের বেলা মানুষ বেরিয়েছিল, শুধু পশ্চিমবঙ্গে নয় সারা পৃথিবী ব্যাপী। আপনাকে বলছি শুধুমাত্র যে কোনো একটা বড় ইস্যু যদি হয় তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম কোথায় আন্দোলন হয়? ইউরোপিয়ান কান্ট্রি, ইউএসএ বা আমেরিকান কান্ট্রি। আমি বলছি আরজি করের কেসটা নিয়ে যেখানে সব থেকে মিডিয়ার ক্যামেরা কম পৌঁছায়, সেই আফ্রিকান কান্ট্রিতে, জিম্বাবুয়ে, তারপরে আপনার কেনিয়া, আমার কাছে ভিডিও পর্যন্ত আমি পোস্ট করেছি, সেই রকম মুভমেন্ট হয়েছে। তারপর আসবো, কিন্তু স্যার আপনার কাছে একটা প্রশ্ন থাকবে যে পুলিশ, আগের পুলিশ আর এখনকার পুলিশ, আগের পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে ডিফারেন্স কি আমরা আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক কমপ্লেন, অভিযোগ কিন্তু আছে। নাজিয়ার সঙ্গে কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে যেটা আমরা মনে করি আপনাদের সামনে তুলে ধরা। নাজিয়া, আমি অ্যাকচুয়ালি
কোনো তফাৎ দেখতে পাচ্ছি না আগে বা এখনকার পুলিশের মধ্যে। কারণ আগেও যখন মেয়েরা যেত কমপ্লেন দিতে তখনও কিন্তু হ্যারাসমেন্ট কেস হোক বা স্টকিং কেস হোক বা ইপটিজিংয়ের কেস হোক, পুলিশ কিন্তু সেটাকে কিন্তু খুব হালকাভাবে দেখতো বা কেস নিত না প্রাথমিকভাবে। ওকে, আমি রিসেন্টলি একটা কেস নিয়ে গেলাম গল্ফগ্রিন থানায়, যে আমার প্রতিবেশী আমাকে স্টক করছেন, হ্যারাসমেন্ট করছেন, স্টক করছেন। বড়বাবু, গল্ফগ্রিন থানার বড়বাবু আমাকে বলছেন যে নিশ্চয়ই আপনার কোনো চরিত্রে দোষ। মানে একটু একটু আপনি ইন্টারাপ্ট করি, যে ছবিটা আপনারা দেখছেন এই মুহূর্তে সেটা নাজিয়ার করা কমপ্লেন। যে ছবি আপনারা দেখছেন সেই ছবিটা দেখুন, এটা কিন্তু নাজিয়া রহমানের করা কমপ্লেন এবং এটা অ্যাড্রেস করা টু দ্য অফিসার ইনচার্জ। এবং কাকে হ্যাঁ, কাকে আপনি যখন বলেছেন আমি copy? ওনার কাছে কোনো রকমের সুরাহ পাইনি, ইভেন উনি আমার কমপ্লেনও নেননি, তখন আমি ডিসির কাছে যাই, Right. ডিসিকে কমপ্লেন করি ওসির বিরুদ্ধে যে উনি আমাকে এরকম একটা অপমানজনক কমেন্ট করেছেন। ওকে, যেটা করা উচিত না। আমি তারপর ওখান থেকেও কোনো রকমের সাহায্য পাইনি। ইভেন মিনিমাম যেটা একটা তদন্ত হয় সেটাও কিন্তু উনি ডিসি করেননি। এবার মহিলারা যাবে কোথায়? একটা রেপ তো অনেক বড় একটা রেপ, মানে একটা বড় বিশাল জিনিস। 5 কোটি মহিলা আছে আমাদের পশ্চিম বাংলায়। সে 5 কোটি মহিলার মধ্যে অন্তত মানে আমি 80% বলবো আজকের ডেটে ওয়ার্কিং। আমরা কর্মস্থলে আমরা হাসপাতালে, আমরা আমাদের বাড়িতে পর্যন্ত সেফ না। এবার আমাদের কমপ্লেন করার ফোরাম একটাই জায়গা, সেটা হচ্ছে পুলিশ স্টেশন। আমরা সেখানে যাওয়ার পরে যদি এভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয় দিনের পর দিন কমপ্লেন না নিয়ে, তাহলে আমরা যাব কোথায়? স্যার আপনাকে তো নারীদের নিরাপত্তা কিন্তু এটা দয়া নয়, নারীদের নিরাপত্তা হচ্ছে তাদের অধিকার। একদম আমি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলবো, আপনি শুধু অভয়াকে ভুলিনি বললে হবে না, আপনাকে সেই 5 কোটি মহিলাদেরকেও মনে রাখতে হবে। কারণ আমরা ডে বাই ডে প্রচুর ফেস করছি ব্যাড টাচ, ইপটিজিং, হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট। যখন পুলিশের কাছে যাই, যদি আমি অপলিটিক্যাল থাকি তা আমাকে তো ঢুকতেই দেওয়া হবে না বড়বাবুর কাছে, যে বা ইভেন যে হয়তো ফ্রন্ট অফিসে যে অফিসার বসে থাকে সেও হয়তো বলবে যে না ঠিক আছে আপনি জমা দিয়ে যান। আমি আসবো স্যার। তাহলে চেঞ্জটা কি হলো, তাহলে পরিবর্তন কিংবা ডিফারেন্সটা কি হলো? দেখুন, অনেক ক্ষেত্রে উনি যে বলছেন আমি জানি না কমপ্লেনটা কি গ্রেভিটি আছে, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ দিস কমপ্লেন। আমি দেখেছি অনেক ক্ষেত্রে অনেক মেয়েরা থানায় যায়, থানার পরে দেখা যায় আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুলে, কিন্তু কমপ্লেনে লেখা আছে মিসিং, স্কুলে গিয়েছিল তারপরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কমপ্লেনটা কি আছে এখন, যেটা সেই বর্তমান সরকারের, আমি জানি না উনি আজ জানেন কি না, সরকারের 4টে নাম্বার দিয়েছে, হেল্পিং নাম্বার 3টে, এবং আমাদের বিশেষ অগ্নিমিত্রা পল একটা খুব সুন্দর নাম্বার দিয়েছে। আমি জানি না ওই নাম্বারে যদি আপনি ফোন করেন তাহলে আপনি দেখবেন কি সুন্দর সুরাহা পাবেন। অ্যাপার্ট ফ্রম দিস, যদি আজকে সিরিয়াস কেস হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী সল্ট লেগে এবং একটা যদুবাবুর বাজারে ওখানে একটা ওখানে দুটো আজকে জনসাধারণের জন্য একটা ওপেন করেছে, আপনি একটা কমপ্লেন দিতে পারেন, ওখানে যান। কিন্তু যদি আপনি, আমি বলছি, যদি আপনি ডিসিকে দিয়ে থাকেন, যদি আজকে ডিসিতে দিয়ে থাকেন, যদি সেই কমপ্লেনটা যদি সিরিয়াস হয় তাহলে কিন্তু এটা যদি উনি না করে থাকেন এটা কিন্তু ফল্ট। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে মেন্টাল হ্যারাসমেন্ট, ইপটিজিং, স্টকিং বা ব্যাড টাচ, এটাকে অনেক সময় পুলিশ কিন্তু এটাকে সিরিয়াস ভাবে দেখে না, কিন্তু একটা মহিলা হিসেবে আমাদের কাছে কিন্তু এটা সিরিয়াস না। আমি আপনাকে বলছি, আমি এবার আপনাকে রেপ হচ্ছে সিরিয়াস কেস, এইবার হচ্ছে Heinous crime. আপনি শুনে বুঝে গেছি। আমি জানি না আপনার কমপ্লেনটা কি, আউটরেস অফ মডেস্টি কিনা কি, আমি জানি না এটা। কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি যদি মহিলা হয়ে থানায় যান তাহলে সেই অফিসার ইনচার্জের উচিত ছিল মহিলা সাব ইন্সপেক্টরের কাছে পাঠানো। আমি জানি না সেটা না উনি পাঠাননি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে যে 100 CRPC 157-এ অফিসার ইনচার্জ হ্যাজ গট ফুল পাওয়ার টু রিফিউজ দ্য ইনভেস্টিগেশন। এখন সেই কারণে কি উনি করেছেন কিনা, জিডি বলছেন আপনি করেননি, জিডি করা উচিত ছিল। আমি সেটা বলছি, যদি করে থাকে আপনাকে, তার জন্য আমি বলছি আপনাকে যে আপনি ডিসিকেও দিয়েছেন, ডিসি অলসো কোনো কমপ্লেনের উত্তর দিচ্ছে না, এটা তো খুব খারাপ। এবং এটা আপনাকে ফিডব্যাক দেবে, আপনাকে ডাকবে, তাকে জেনে জিজ্ঞাসা করবে। যদি না দিয়ে থাকে আপনি ইমিডিয়েট তাহলে ওই যে হেল্পিং হ্যান্ড নাম্বারগুলো আছে আপনি আমার থেকে নিয়ে নেবেন। আর হচ্ছে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যে আজকে গণ আদালত না কি একটা বোধহয় করেছে, হ্যাঁ জনতার দরবার, খুব সুন্দর। আমি বলছি খুব সুন্দর, আমি পার্সিয়ালিটি করে বলছি না, খুব সুন্দর। আপনি যাবেন, আমার মনে হচ্ছে আপনি জাস্টিস পাবেন। বেশ। এখন
আরজি কর নিয়ে কিন্তু তোলপাড় আবার শুরু, মুখ্যমন্ত্রী বলার পরে কিন্তু অ্যাকশন শুরু। নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জি, প্রাক্তন এমএলএ এবং প্রাক্তন কাউন্সিলর গ্রেপ্তার, এবং কোর্টে প্রডিউস করার সময় এবং পরে যে ছবি আপনারা দেখছেন, আমরা দেখাচ্ছি আজকের পর্ব, সেটা নিয়েই থাকছি, যে জনরোষ সব কিছু কিন্তু ছিল। এবং এই মুভমেন্টের সময় যখন রাত দখল 14 তারিখ, আপনাদের প্রত্যেকের মনে থাকবে 2 বছর আগে কিন্তু প্রথমবার বাংলায় রাত দখল দেখেছিল। তাপসদা বলছিলেন, আমরা প্রত্যেকে যে ছবি আপনারা দেখছেন, কোনো দিন কিন্তু বাংলার মানুষ আগে দেখেনি এই প্রতিবাদ। প্রত্যেকে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, কিন্তু প্রত্যেকে রাস্তায় নেমেছিল, একটাই কথা বলেছিল, এর বিচার চাই। যার মধ্যে নাজিয়া রহমান কিন্তু ছিল আমার আজকের প্যানেলে কিন্তু অন্যতম অতিথি। নাজিয়া, দুজন গ্রেপ্তার, রাত দখল কিছুটা হলেও কি স্বস্তি, কিছুটা হলেও কি মনে হচ্ছে যে বিচার পাওয়া যাবে? বলুন। প্রথমত দুজন যারা গ্রেপ্তার হয়েছেন, সে নির্মল ঘোষ আর সঞ্জীব ব্যানার্জি মুখার্জি, ঠিক আছে, এরা আপাতত হয়েছে, একটু হলেও আমরা একটু আশা দেখতে পাচ্ছি যে কিছু একটা হবে। কিন্তু আমার মনে হয় যে শুধু যে সঞ্জয় রায় এটাতে ইনভলভ ছিল, দ্যাট ওয়াজন্ট ম্যাটার। মানে এটা আমার মতে এটা একটা গ্যাং রেপ। যেদিন সেই রেপে জড়িয়ে আরও লোকজন সামনে আসবে, সেই দিনকে আমি মনে করব যে অভয়া বিচার পেয়েছে। আর অভয়ার একদিন শুধু রেপ হয়নি, 9 তারিখে হয়নি, 14 তারিখে হয়েছে। কারণ 14 তারিখের রাতে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এটাতে কারা বেনিফিটেড, এটা কিন্তু আমি মানে এক্সপেক্ট করব আমাদের সিএম থেকে, যে এই জায়গাটা বার করে আনতে হবে লোকের সামনে। বেশ, তাপসদা ওয়ান লাইনার নেব স্যার আপনার থেকে, তাপসদার থেকে, তারপর কিন্তু আমরা পরবর্তী টপিকে যাব। স্যার, শেষমেশ কি বিচার পাবে? কাকে জিজ্ঞাসা করছেন? আপনাকে। বিচার বলতে কোনটা? আপনি দুটো জিনিস একটু ভুল হচ্ছে। একটা হচ্ছে গিয়ে কেস রিইনভেস্টিগেশন হচ্ছে, ওপেন হয়েছে, এবং সেটা সিবিআই তদন্ত করছে, রাইট। এবং সীমা পাহুজাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। একদম। কারণ এই সীমা পাহুজা, আমি বলতে পারি, সাধারণ মানুষ বলতে পারে যে এই যে তদন্তটার পিছনে কোটি কোটি টাকার ডিল হয়েছে। এবং শুনতে খুব খারাপ লাগবে যে আজকে মুখ্যমন্ত্রী যে পুলিশ কমিশনার সহ যে দুজনকে যে সাসপেন্ড করেছে, দেশ স্বাধীনতা হওয়ার পরে আজকে এখন পর্যন্ত কোনো মুখ্যমন্ত্রী ক্ষমতা হয়নি যে একজন এক্স পুলিশ কমিশনারকে সাসপেন্ড করা। কেন করেছে? তার মধ্যে ডেইলিশন অফ ডিউটি দেখেছে, ইউনিফর্ম পরে অভিষেক গুপ্তা চলে যাচ্ছে টাকা দিতে, 10 লক্ষ টাকা দিতে, এবং এই যে মিসলিড করেছে ইন্দ্রাণী মুখার্জি, এই জন্যই তার কারণ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে অভয়া মার্ডার কেসটা, এটা কিন্তু সিবিআই উইল টেক দ্য ডিসিশন। এটা কিন্তু আপনারা ভুল করছেন। আর যেটা নাকি শ্মশানে ঘটনাটা হয়েছে, সেটা কিন্তু ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স। আমি যেটা আপনাদের বলছি, কেন আজকে যদি অভয়া খাতুন হতো, তাহলে ডেড বডিটা কিন্তু আজকে কবর দিলে ডিজাইনটা করতে পারতো, এবং ডিজাইনটা কবর থেকে তুলতে পারলে অনেক কিছু পেত। কিন্তু আজকে অভয়াকে পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে তার মধ্যে মার্কস অফ ইনজুরি থেকে শুরু করে বিভিন্ন জিনিসগুলোর জন্য আর কোনোভাবেই না পাওয়া যায়। এটা ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, এবং হচ্ছে কি ক্রিমিনাল কনস্পিরেসি এবং কমন ইন্টেনশন, সবাই মিলে এই জায়গাটা কিন্তু স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে। এবং স্টেট গভর্নমেন্ট এখন যে তদন্তটা করছে, আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন আমূল পরিবর্তন। কেন? দিস ইজ দ্য পলিসি অফ দ্য গভর্নমেন্ট, যেন মানুষ যেন জাস্টিস পায়। তা নয়তো বারুইপুরে কিন্তু এই ঘটনা পেতাম না, কাকদ্বীপে আমরা জানতে পারতাম না, অশোকনগরে সে জাস্টিস পেত না, তমন্না পেত না। দিস ইজ নাথিং বাট দ্য পলিসি অফ গভর্নমেন্ট অ্যান্ড আইডিওলজি। আগে যেটা ছিল সেটা হচ্ছে কি, যে রেপ হলেও আগে খবর দিয়ে দিল ও তো প্রেগনেন্ট হয়ে গেছে, ও তো অমুক হয়েছে, সেটা নয়। অতএব আপনারা ভুল করবেন না, একটা সিবিআই তদন্ত করছে, আর একটা কিন্তু এই ক্ষেত্রেটা করে। শেষ করছে একটা কথা বলে, সিবিআই অফিসার যারা আছেন এটা নিয়ে অনেক আলোচনা করছেন। আপনারা যদি যারা দর্শক আছেন, আপনারা আমার থেকে অনেক জ্ঞানী, আপনারা দেখে নেবেন ভারতীয় ন্যায় সংহিতা 238-এ কি আছে? ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অ্যান্ড মিস ইনফরমেশন। আজকে সন্দীপ ঘোষকে 192 ঘন্টা ইন্টারোগেশন করেছিল কেন? তার মোবাইল থেকে শুরু করে, ল্যাপটপ থেকে শুরু করে সমস্ত আজকে রিচ করেছিল কেন? অতএব ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্সও কিন্তু আজকে তাদেরকে জড়ানো উচিত বলে আমাদের বিশ্বাস। বেশ, তাপসদা ওয়ান লাইনার, তারপরে পরের টপিকে যাব। দেখুন, এখন ব্যাপারটা হচ্ছে স্যার যেটা বললেন যে এটা তো ক্রিমিনেশন স্ক্যাম নিয়ে হচ্ছে তদন্ত। এটা সিবিআই যদি পরে হয়তো যদি মনে করেন যে তাদেরকে নিয়ে ইন্ট্রোগেট করে বের করা, তাদের উপরে অর্ডারটা কোথা থেকে এসেছিল। আর আগের যে তদন্তকারী টিম, সেই তদন্তকারী টিম এখন নেই। এখন যেটা হয়েছে, এসআইটি তৈরি হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যার নেতৃত্বে আছে জয়েন্ট ডিরেক্টর অনুরাগ কুমার, এবং ইনভেস্টিগেটিং অফিসার হচ্ছে অ্যাডিশনাল এসপি অফ সিবিআই
সন্দীপনী গর্গ। এখন তারা আগামী 28 তারিখে হাইকোর্টে কি জমা দেয় কেসের প্রোগ্রেশন নিয়ে, তার জন্য আমরা অপেক্ষা করছি। কারণ বেশ কিছু তারা পদক্ষেপ এগিয়েছে। কারণ আমরা গত দেড় বছর আমি পার্সোনালি যেমন সিবিআই অফিসে গিয়ে বলেছি, তেমনি কোর্টেও আমি সীমা পাহুজা ম্যাডামকে বারবার বলেছি। যেমন আমাদের 8 তলার একটা রুম আছে, সেই রুমটা কেন তারা তাদের কাস্টডিতে নিয়ে ইনভেস্টিগেট করছে না। তো তারা অনেক কিছুই তদন্ত এগিয়েছে। বিশেষ করে নার্সিং স্টাফদের কখনোই তারা উইটনেস হিসাবে রাখেনি, তাদের মোবাইলগুলো সিজ করেনি। তো সেইগুলো প্রক্রিয়া শুরু হয়েছে। তো সেই জন্য আমরা আশার আলো দেখতে পাচ্ছি। তো আশা করছি যে দেখুন 10-20 বছর আগের ব্যাপার আলাদা আর এখনকার ব্যাপার আলাদা। সিএফএসএল রিপোর্ট, সিসিটিভি রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, আপনি এগুলোকে কিভাবে ইগনোর করবেন? সো জাস্টিস আপনাকে দিতেই হবে, এটা 20 সাল বাদে হলেও হবে। মানে আপনি এটা মোটামুটি বলছেন যে আরজি করের সঙ্গে কালীঘাটের কানেকশন কিন্তু এক্স্যাক্টলি আমরা পাচ্ছি। আমি একটা শুধু কথা বলি, প্লিজ। আপনারা দর্শকবৃন্দ যারা আছেন শুনলে অবাক হয়ে যাবে। বিগত দিনে ক্যালকাটা পুলিশ ছেড়ে দিন তো যা তা অবস্থা, সিবিআই এখন পর্যন্ত যে দীর্ঘদিন বলো। সীমা পাহুজা আজকে রত্না দেবনাথের 164 স্টেটমেন্ট পর্যন্ত নেয়নি। উনি আজকে কান্না করে বলেছিলেন আমার থেকে 164 নেওয়া হোক। আরেকটা আপনাকে বলে দিচ্ছি, যে মেয়েটি নাকি প্রথম নার্স 3 বার ফোন করেছিল অসুস্থ, তাড়াতাড়ি তার মোবাইলটা পর্যন্ত সিজ করেনি, যেটা ডক্টর বলছে। আরেকটা আপনাদের বলে দিচ্ছি, যেটা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে খুব লেগেছে, যে এখন পর্যন্ত পুলিশ কমিশনারে কেন আজকে মোবাইল সিজ করা হলো না, আজকে কেন আমাদের এক্স পুলিশ সিএম এর কেন মোবাইল সিজ করা হলো না। আপনাদের এটা জানতে হবে যে তদন্তটা ফর দ্য ভেরি বিগিনিং কিভাবে আজকে নষ্ট করে দেওয়া যায়, তার জন্য একটা আপ্রাণ চেষ্টা করে কিছুটা সাকসেসফুল হয়েছে। এবং এই সাকসেসফুলটা যদি হয়ে থাকে, যারা যদি আজকে অন্যায় করে আজকে তদন্তকে ল্যাকারডাইসিক্যাল অ্যাটিটিউডের মাধ্যমে যদি করে থাকে, তাহলে তাদের এগেনস্টও কিন্তু আজকে কেস হবে। কারণ তারা আজকে, এবং শেষ করছে একটা কথা বলে, আপনারা বলুন তো, এই কেসটা হয়েছিল আজকে হাইকোর্টে, ওখান থেকে শতপ্রণোদিত হয়ে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট কেন নিয়েছিল? এবং যদি নিয়ে থাকে, উনি প্রথম দিন বলেছিলেন 18 তারিখে, আমার আজ মনে আছে, যে ভয়ঙ্কর রিপোর্ট এবং বিচলিত হওয়ার মতো। তারপরেও 1 বছর 3 মাস 29 দিন পর্যন্ত আজকে সুপ্রিম কোর্ট রেখে দিলেন। নো ইনস্ট্রাকশন এজ রিগার্ডস অফ দ্য ইনভেস্টিগেশন করলেন কি, যে আরজি করে আজকে মহিলারা যাতে ঠিক মতো থাকতে পারে তার জন্য সেন্ট্রাল ফোর্সকে রাখতে হবে। কিন্তু কি ফল্ট পেল সিবিআই, যে রিপোর্টটা দিল ভয়ঙ্কর রিপোর্ট, তার জন্য কার ফল্ট হলো ওসব না করে আবার এই ক্যালকাটা পুলিশকে আজকে হাইকোর্টকে পাঠিয়ে দিল। এটা কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারছে। বেশ, আমরা এই নিয়ে কিন্তু যা যা তথ্য আসবে আমরা কিন্তু আপনাদের সামনে আপডেট করব। এবার আমরা পরের যে টপিকে যাব, দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে কিন্তু এই মুহূর্তে তোলপাড়। কেন তোলপাড়? রাজ্য তোলপাড়, কারণ অনন্ত মহারাজ বিজেপি রাজ্যসভার এমপি, আপনাদের সামনে শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো আগে কি বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে, এবং তারপর আজকে কি বলেছেন। আগে সেটা শুনুন, তারপর এই নিয়ে আলোচনা শুনুন। আজাদিন ফোর্স গেতাদের বাপের তাগত আছে না ঘর, গেতাদের বাপের তাগত আছে না ঘর, গেতাদের বাপের তাগত আছে না ঘর, শেষ করে খোঁজ বানায় সব ভারত ব্রিটিশের সৈন্য, ওটা ব্রিটিশের সৈন্য বলছো। শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফোর্স গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না, মৃত্যুদণ্ড কেন দিল না, তাদের কাছতে দিল কেন? নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখুন, আমরা কিন্তু প্রথমে কি বলেছিলেন অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্পর্কে, এবং তারপর তিনি বললেন তিনি আন্তরিকভাবে দুঃখিত। কেন বললেন? কারণ তার বিরুদ্ধে কিন্তু অলরেডি এফআইআর করা হয়ে গেছে। এইবার আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রী কিন্তু কি বলেছিলেন, মুখ্যমন্ত্রী আগে কি বলেছিলেন এবং আজকে মুখ্যমন্ত্রী কি বলেছেন, দেখুন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে দু একজন প্রকাশ্যে, আর অনেকে বলবো না, গুটি কতক নেতাজি সুভাষচন্দ্র বসুকে একজন প্রকৃত দেশপ্রেমিক, ভারতবর্ষের স্বাধীনতা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রধান স্থপতি হিসেবে প্রত্যেকেই স্বীকার করে, আপামর মানুষ। আমরা
এই বিষয়ে লক্ষ্য রেখেছিলাম। যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে তার যে সিস্টেম আছে সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আমি যারা দুঃসাহস দেখিয়েছেন তাদের কাছে অনুরোধ করব, অনুরোধ ঠিক নয়, পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন এই দুঃসাহস ভালো না, এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে, ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। যে সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে, লাইক শেয়ার কারা করেছেন, কমেন্ট কারা করেছেন, তারা পশ্চিমবঙ্গের নাগরিক কিনা পুরোটাই দেখে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তারও করতে বলা হচ্ছে। এবং আইন সবার ক্ষেত্রে সমান, তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী পুলিশ কর্মী হন তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। ইতিবাচক ভাবে দেখা উচিত বলে আমার মনে হয়। আমার অযোগ্য কাজ করেছেন তিনি, তারপরেও তিনি একজন বর্ষিয়ান মানুষ, সিনিয়র নাগরিক হিসেবে আমার মনে হয় এটা ইতিবাচক হিসেবে দেখা উচিত। আইন আইনের পথে চলবে। বিভিন্ন থানায় এফআইআর হয়েছে, 5 জন গ্রেপ্তার হয়েছে, 282টা পোস্টকে টেক ডাউন করা হয়েছে, ডিলিট করা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে অভিযোগ করে প্রায় 282টা। সব 5 জন গ্রেপ্তার হয়েছে, স্পেসিফিক 6টা এফআইআর হয়েছে। আইন আইনের পথে চলবে, ওটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু ওনার বয়স দেখে আমি বলবো যে উনি যেটা কাল মধ্যরাত্রে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করেছেন এবং আলাদা করেও ভিডিও করেছেন, তাকে ইতিবাচক হিসেবে দেখা উচিত। এবং এটা থেকে সবাইকে উনি নিজেও বলেছেন যে পরবর্তী মন্তব্য থেকে সতর্ক থাকবে। আপনারা শুনলেন কিন্তু আমরা পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এবং আজকে মুখ্যমন্ত্রী কি বলেছেন, গতকাল এবং আজ কি বলেছেন আপনাদের সামনে আমরা রাখলাম। এবার আমাদের প্রশ্ন থাকবে, আমি প্রথমে অরিন্দম স্যার আপনার কাছে জিজ্ঞেস করব যে এই দুঃসাহস নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্যাপারে যা যা বলেছিলেন অনন্ত মহারাজ, এই দুঃসাহস তিনি পেলেন কোথা থেকে? এটা আমার প্রথম প্রশ্ন, বাংলার মানুষ কিন্তু জানতে চায়। এবং দ্বিতীয় প্রশ্ন, তারপর আজকে আবার সোশ্যাল মিডিয়াতে বলে যে আমি ক্ষমা প্রার্থী, যদি কারোর আবেগে আঘাত লেগে থাকে আমার এটা করা উচিত হয়নি। মুখ্যমন্ত্রী কি বলেছেন পাশাপাশি আমরা রাখলাম। আপনার বিশ্লেষণ স্যার। দেখুন, আমি কোচবিহারে চাকরি করেছি। এই চাকরি করাকালীন আমি নাম শুনেছিলাম, আমি কোনোদিন শুনি, এর নাম হচ্ছে নগেন রায়। এই নগেন রায় যে কবে যে অনন্ত মহারাজ হলো, ব্রিটিশ চলে যাওয়ার পরে জমিদারি প্রথাও চলে গেছে, মহারাজাও নেই। কোচবিহারের যে মহারাজা, আপনারা যদি খোঁজ নেন দেখবেন সেই মহারাজা যারা প্রত্যেকে আছে নেতাজিকে কত স্নেহ চোখে দেখতো, প্রাণ ভরে ওনাকে আশীর্বাদ করতো, অনেক সম্মান জানাতো। আর এই অনন্ত মহারাজ কারা বলছে মহারাজ? আপনাকে একটা, আপনি যদি শুনে থাকেন আপনাকে দুটো প্রশ্ন করছি। আচ্ছা, আপনি কি জানেন নেতাজি সুভাষচন্দ্র বোস 4টে ব্রিগেড করেছিল? জানেন না, কিছুই জানেন না, শুনে নিন। নেতাজি সুভাষচন্দ্র বোস 4টে ব্রিগেডের, প্রথম হচ্ছে জওহরলাল নেহেরু ব্রিগেড, সেকেন্ড করেছিল মহাত্মা গান্ধী ব্রিগেড, থার্ড করেছিল আবুল কালাম আজাদ ব্রিগেড। আজাদ হিন্দ ফৌজ যখন রিকোয়েস্ট করেছিল না তোমার নামে একটা করুন, ওটা হচ্ছে সুভাষ ব্রিগেড। আরেকটা কথা আপনি যেটা বলেছেন, আপনি মূর্খতাই এ কথাটা বলেছেন। হ্যাঁ, মূর্খ বলছি, কারণ আপনি ইতিহাস জানেন না। কেন বলছি আপনাকে? 21-10-1943 সালে
নেতাজি সুভাষচন্দ্র বোস যখন যে আজকে এনআইএ করেছিল, ন্যাশনাল আজাদ হিন্দ ফোর্স করেছিল, 40,000 ফোর্স যেটা চলেছিল, 40,000, 40,000, তার মধ্যে সব ছিল ভারতীয় নাগরিক, কোনো বিদেশি নেই। আপনি কি জীবনে কোনোদিনও ওই দিল্লিতে ইন্ডিয়া গেটটা গেছেন? ওখানে নামগুলো দেখেছেন? দেখেননি, আপনি জানেন না। ওই জন্য আমি আপনাকে শুধু এটা বলবো, ঝাঁসি বাহিনী কে করেছিল? সব ওই যে ব্রিটিশ। আপনি আমাকে এটা উত্তর দিন, ঝাঁসির বাহিনী নাম শুনেছেন? কজন মহিলা ছিল? অতএব আমার মনে হচ্ছে আপনার পড়াশোনা অনেক দরকার, কারণ অন অ্যাকাউন্ট অফ ন্যাশনাল ইন্টিগ্রিটি, সলিডারিটি অ্যান্ড কমিউনাল হারমোনি আপনি যে কাজ করেছেন, আপনার কিন্তু গর্হিত অপরাধ। মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, নিশ্চয়ই উনি চিন্তা ভাবনা নিয়ে বলেছেন, কিন্তু আমি মনে করে থাকি নেতাজি সুভাষের অনুরাগী হয়ে যে আপনি শুড নট বি এক্সকিউজড, এবং আপনার এগেনস্টে যদি সিরিয়াস অ্যাকশন না হয়, তাহলে যারা আজকে আগামী দিনে আপনার এই যে কতগুলো ছেলে, আমি কোচবিহারে চাকরি করেছি, যে অসহায় গরিব মানুষগুলো কত ভালো মানুষ, তাদেরকে নিয়ে আপনি আজকে লেলিয়ে দিচ্ছেন। অতএব আমার মনে হচ্ছে যে আপনাকে এভাবে কিন্তু আজকে অ্যাপোলজি চাইলে হবে না। আপনি সামান্য পাঁচে নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবির সামনে গিয়ে আপনি প্রণাম করিয়ে তার ওখানে যদি আজকে ক্ষমা চান এবং জনগণ যদি আপনাকে ক্ষমা করে, তাহলে কিন্তু আমরা সেটা মেনে নেব। মুখ্যমন্ত্রীও যদি আজকে যে কথাটা বলেছে, সেটাও আমি মনে করে থাকি যে উনি আজকে মানবিকতার খাতিরে বৃদ্ধ মানুষ বলে মনে করেছেন। একদম, সেই ক্ষেত্রে একদম। আমি নিশ্চয়ই ওনার উপরে আমি কোনো কথা বলতে পারবো না, কিন্তু আমি নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন। নো ডাউট। নেতাজি সুভাষচন্দ্র বোস না থাকলে আপনি এই যে আজকে এগিয়ে যাচ্ছেন, আজকে সেটা পারতেন না মশাই। আপনি কি বলছেন? আপনি আজকে 1000 বার চিন্তা করে বলুন যে নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান রিভলিউশন। অতএব আপনাকে কিন্তু এইভাবে ক্ষমা চাইতে হবে না। আপনি কিন্তু আজকে সাধারণ মানুষের সামনে আজকে করজোরে হাত জোর করে নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে ছবির সামনে গিয়ে কিন্তু আজকে ক্ষমা চান। তা নয়তো কিন্তু আমি মনে করি যে বাংলা তথা সারা বিশ্বের মানুষ কিন্তু আপনাকে ক্ষমা করবে না। বেশ, তাপসদা, ওয়ান লাইনার। দেখুন, রাষ্ট্র আগে, রাষ্ট্রনায়ক আগে, কোনো আঞ্চলিক শক্তির নেতা কখনো আগে হতে পারে না। এই যে এনাকে কে মহারাজ উপাধিটা দিয়েছেন, কারণ সব থেকে বড় ভণ্ড। দেখুন, যখন কথাগুলো বলছিল নেতাজির সম্পর্কে, নিজেই হয়তো নিজেকে মহারাজ বলেছিল। কনফিডেন্টলি বলছিল। আর একটা ক্ষমা কিভাবে চাইতে হয় সেটা হচ্ছে কাউকে দিয়ে লিখিয়ে নিয়ে বলছে, মানে সেটাকে নিজেও জানে না। দেখে পড়ছে, অ্যাকচুয়ালি এ একদম। পড়ে এর পড়াশোনা কতদূর আছে আমি জানি না, কিছু বোঝে বলে আমার মনে হয় না। তবে বিভিন্ন মিডিয়ার ইন্টারভিউ থেকে আমি একটা শব্দ বুঝেছি, ও ওয়ার ক্রিমিনাল কথাটার মানে কি ও ওটাই ঠিক করে বোঝেনি। অনেকের হয় না যে ওই ঠিকঠাক করে পড়লো না, বিশেষ করে আমাদের বাংলাদেশ পাকিস্তানে দেখবেন একটা জিহাদি গ্রুপকে তারা একটা ধরেই নাই যে একটা বই পেলাম, পড়লাম, একটা বোম মেরে উড়িয়ে দিলাম, মানে 72 হুরের কাছে পৌঁছে যাবো, মানে একটা উল্টো মিনিং। এর ক্ষেত্রে হয়েছে তাই ওয়ার ক্রিমিনাল মিনিংটাই বোঝেনি, তো সেক্ষেত্রে ও এরকম ভণ্ডামি করবে। কিন্তু আমার সবথেকে খারাপ লাগছে যে ও একটা কমিউনিটির রিপ্রেজেন্ট করে কমিউনিটির বদনাম করছে। একদম। আরেকটা বাজে ব্যাপার হচ্ছে, আপনারা যদি ভালো করে দেখেন, একটা বিশেষ ভিডিওতে আমি দেখছিলাম, ইনি তো রাজ্যসভায় নমিনেটেড মেম্বার, লোকসভার একজন মানে বিজেপি দলেরই একজন, সম্ভবত ডক্টর জয়ন্ত রায় বা সামথিং এলস কিছু একটা নাম হবে, বিজেপির একজন লোকসভার নির্বাচিত প্রতিনিধি, তাকে স্টেজে উঠে পর্যন্ত ধমকাচ্ছেন শুধুমাত্র এই আঞ্চলিকতার, মানে যে আঞ্চলিক ভোটগুলো আছে, আমি তাদের কাছে অনুরোধ বঙ্গভূষণ করবো, পুরস্কার এই যে পেয়েছিলেন আজকে- তো তিনি আগে, হ্যাঁ, আগের এবং সরকার দিয়েছিল ইনি তো। বঙ্গবিভূষণটা পেলেন মমতা ব্যানার্জির হাত থেকে। কত বড় ধান্দাবাজ লোক, না হলে এটা হয়? আজ পর্যন্ত আমি দেখিনি যে যারা যারা বিজেপি পন্থী বা বিজেপি করেছে তাদেরকে মমতা ব্যানার্জি এই বঙ্গবিভূষণ বা বঙ্গভূষণ বা বঙ্গশ্রী দিয়েছে, এই একমাত্র ভণ্ড বাবাকে দিয়েছে। আর এনার যারা সেটা কেড়ে সিম্প্যাথাইজার, নেওয়া হয়েছে না, ইতিমধ্যেই। যেটা কেড়ে সেই নেওয়া হলো। পুরস্কার কেড়ে নেওয়া কিন্তু আমার সবথেকে বাজে লাগছে যে ছেলেগুলো ফেসবুকে ওনার কথা পোস্ট করে আজকে অ্যারেস্ট হয়েছে, আজকে কি এই ভণ্ড বাবা তাদের বাঁচাতে পারবে? FIR হয়ে পারবে গেছে না, already, এফআইআর একদম, হয়েছে। একদম। আমি বলবো যে এটা দেশদ্রোহিতার কাজ, এর বাইরে কিচ্ছু হতে পারে না। বেশ। আমাদের রাষ্ট্রনায়ক নেতাজি নিয়ে যে কথা বলবে, আপনি কোন পার্টি করেন দেখুন, সেটা একদম, দেখতে একদম, হবে। একদম, আপনি একদম। বাঙালি, আপনি রাজবংশী, আপনি হিন্দু, আপনি মুসলিম, যাই হন, এইগুলো নিয়ে আমার কাছে ম্যাটার করে না। নেতাজি নিয়ে কথা বলার মতো সাহস কেউ একদম। দেখাবে না, এটুকুই বেশ, আমি মনে আমরা করি। একদম যা শেষ থেকে- করেছে তার জন্য আমার বিরোধিতা থাকলো, এবং আমি বলবো স্ট্রিক্ট অ্যাকশন হওয়া উচিত। বেশ, নাজিরা, একদম খুব সংক্ষেপে ওয়ান লাইনার, আপনার রিয়াকশন। প্রথমত আমি এনাকে ফেক মহারাজ নগেন রয় বলবো, ঠিক আছে? ইনি নেতাজির ব্যাপারে এরকম বাজে কথা বলার অডাসিটি পায় কোথা থেকে? আমার তো ডাউট আছে এনার ন্যাশনালিটি নিয়ে। ইনি যদি ইন্ডিয়ান ন্যাশনালিস্ট হতেন তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি এনার যথেষ্ট সম্মান হতো।
বাচ্চা থেকে বুড়ো আমাদের দেশের সবাই কিন্তু নেতাজির ব্যাপারে জানে, আর ওনাকে মানে অন্তর থেকে যে সম্মান এখন পর্যন্ত করে, ইভেন আমার মনে হয় আজীবন করবে। এই নগেন রায়ের মতো লোকজনকে আমার মনে হয় দেশ থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। একদম একদম। বেশ, আপনাদের তিনজনকেই নাজিয়া, অরিন্দম স্যার এবং তাপসদা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে, অর্থাৎ আমাদের আজকে ঘন্টাখানেক বাংলার কথায় থাকবার জন্য। আপনাদের সামনে আজকে যা নিয়ে ডিসকাস করলাম, আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন এবং অবশ্যই আরজিকার মুভমেন্টের যা আপডেটস হবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং অন্যান্য পর্বে আলোচনা করব। ভালো থাকবেন। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন কেটিভি বাংলা। নমস্কার।